এই হালিশহর আসবার জন্য শিয়ালদার দিক থেকে যদি ট্রেনে আসেন তাহলে এসে নামতে হবে হালিশহর স্টেশনে। আর যারা হাওড়ার দিক থেকে আসবেন তাদেরকে ব্যান্ডেল থেকে নৈহাটি হয়ে তারপর এসে নামতে হবে হালিশহর স্টেশনে। হালিশহরের পুরনো নাম ছিল কুমারহট্ট। এই হালিশহর পুরো ঘুরে দেখতে মোটামুটি একটা দিন পুরো লেগে যাবে। সব থেকে ভালো হয় যদি আপনারা ঘোরবার জন্য একটা টোটোকে রিজার্ভ করে নেন। স্টেশনের বাইরেই দেখবেন পুরো টোটো দাঁড়িয়ে আছে, ওখানে একটু দরদাম করে নেবেন। আজ প্রথমেই বিখ্যাত সিদ্ধেশ্বরী মন্দির দর্শন করে আমার হালিশহর ভ্রমণ শুরু করলাম। খুব জাগ্রত মন্দির এবং পুরো গঙ্গার পাড়ে এই মন্দির অবস্থিত। এরপরে আমি চলে গেলাম রামপ্রসাদের বসত ভিটেতে। এসে পৌঁছালাম রামপ্রসাদের ভিটেতে, এই মেন রাস্তা থেকে একটু ভেতরে। 1720 সালে সাধক রামপ্রসাদ সেন হালিশহরে জন্মগ্রহণ করেন। এইটা ছিল রামপ্রসাদের বসত ভিটে, যা এখন নাট মন্দিরে পরিণত হয়েছে। এই মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও তোলা খুব কঠোরভাবে নিষিদ্ধ, ওই জন্য মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও তুলতে পারলাম না। মন্দিরের বাইরে থেকেই আপনাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এর ভেতরে একটা পুকুর আছে পুরো ঘেরা, পুকুরে প্রচুর মাছ আছে। কিন্তু এখানে লেখা আছে মাছকে যেন কেউ কোনো খাবার না দেয়। পুকুরের মধ্যে দেখুন ছোটো কচ্ছপ ভেসে বেড়াচ্ছে। এই যে গাছে দেখুন সব মানসিক করে সব সব বেঁধে দিয়েছে। এইটা হচ্ছে পঞ্চবটী, এখানে বসেই রামপ্রসাদ সাধনা করতেন। বট, বেল, অশোক, পিপল এবং আমলকি এই 5টা গাছ নিয়েই পঞ্চবটী। এই বট গাছটার বয়স প্রায় 450 বছর। রামপ্রসাদের ভিটে বাড়িতে এসেছি, তো এখানে একজনকে পেলাম যিনি ওনার জীবনী সম্পর্কে আমাদের কিছু কথা বললেন। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম তাপস মিত্র। তাপস মিত্র, হ্যাঁ। আচ্ছা। এইটা হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি। এটা মন্দির নয়, কিন্তু মন্দির থাকলে চুরো থাকতো। মানুষের যেরকম বাড়ি সেরকম আছে দেখেন। রামপ্রসাদের জন্ম হচ্ছে 1720-তে, আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল 1781-তে, মানে 61 বছর উনি ছিলেন। এই যে পঞ্চবটী দেখছেন, এটা ওনার সাধনপীঠ। এইখানে বসেই উনি মায়ের সাধনা করতেন। এটা এইখানে পঞ্চমুণ্ডাসন আছে। এই বটগাছের বয়স হচ্ছে 450 বছর। এই বটগাছের মধ্যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে পদ্মফুল ফুটেছিল। রামপ্রসাদ সেনের 2 মেয়ে ছিল, 1 ছেলে ছিল। 2 মেয়ের নাম হচ্ছে পরমেশ্বরী আর জগদীশ্বরী। ওই মেয়ের নামে এই মায়ের নাম জগদীশ্বরী। আমাদের এই মায়ের নাম জগদীশ্বরী, ঠিক আছে। তা উনি যখন এখানে বেড়াবার ছিল, মেয়ে ছোট ঘরে খেলা করছিল। তা মেয়েকে বলছে, মা তুই এসে আমার দড়িটা ঘুরিয়ে দে, আমি একা একা পারছি না। তখন মেয়ে তো ছোট, অত বোধ বুদ্ধি হয়নি, ও খেলা করে যাচ্ছে। তখন মা ওই মেয়ের রূপ ধরে এসে দড়ি ঘুরিয়ে দিয়েছিল। ওই জন্যে উনি তো মাকে মাতৃরূপে দর্শন পাননি, কন্যা রূপে দর্শন পেয়েছিলেন, ঠিক আছে। রামপ্রসাদ সেন যখন রামপ্রসাদ ঘাটে বসে গান করছে, তখন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা
ওর দাদু আলীবর্দী খান নৌকো নিয়ে যাচ্ছে গঙ্গা দিয়ে। এবার গান শুনে নৌকো বেরিয়েছে, বলছে রামপ্রসাদ আমি ঘুরতে যাচ্ছি, যাবি আমার সঙ্গে? বলে চল যাবো। এবার নৌকোয় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে। যখন শ্যামনগরে গেছে, শ্যামনগরের মা ব্রহ্মময়ী বলছে রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বলছে মা গো, এইখানে বসে শোনানোর মতন সময় আমার নেই, আমার গান তোমার যদি শুনতে ইচ্ছা করে তুমি ঘুরে শোনো। তখন মায়ের মুখ ছিল দক্ষিণে, ওই গান শোনার জন্যে ঘুরে হয়ে গেছে পশ্চিমে। ওটাকে বলে মূলাজোরের কালীবাড়ি, কারণ ওখানে বামাখ্যাপা প্রথম পৌষ মাসে মূল্য দিয়ে পুজো দিয়েছিল, তারপরে সব মন্দিরে মূল্য দিয়ে পুজো হয়, ওই জন্য ওটাকে মূলাজোরের কালীবাড়ি বলে। আর এই হালিশহর পূর্ণ তীর্থস্থান, শুধু রামপ্রসাদ সেন না, রানী রাসমণির জন্ম এই হালিশহরে, চৈতন্য মহাপ্রভু গুরুগৃহ এই হালিশহরে, তারপর নিগমানন্দ মহারাজের সমাধি এই হালিশহরে। আর হালিশহর হচ্ছে পঞ্চসতীর পীঠ, এখানে সিদ্ধেশ্বরী আছে, জগদীশ্বরী আছে, শ্যামাসুন্দরী আছে, সুধাংশুবালা আছে, রানী রাসমণি আছে। এই পাঁচজনকে নিয়ে পঞ্চসতীর পীঠ হচ্ছে হালিশহর। আর রামপ্রসাদের মূল বাণী হচ্ছে জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, আর লুকিয়ে মাকে করিস পূজা জানবে না কো জগৎ জানে। আর রামপ্রসাদের জন্ম হচ্ছে হুগলির গরলগাছা আছে, গরলগাছা গ্রামে ওনার জন্ম, এটা ওনার ভিটে বাড়ি, ঠিক আছে। আর রামপ্রসাদের গুরুর নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশ। বুঝে গেল? ছোট্ট করে বললাম। আর রামপ্রসাদের ভিটে যেতেই পথের পাশে পড়বে বুড়ো শিব মন্দির। এইবার এসে পৌঁছালাম রামপ্রসাদ সেন যেই ঘাটে স্নান করতেন সেই ঘাটে। তিনি একসময় কেরানির কাজে যোগ দেন, কিন্তু হিসাবের খাতায় তিনি হিসাব না লিখে নানা রকমের সব গান লিখতে শুরু করেন। তিনি নিজের হাতে কালীমূর্তি করে নিজেই পুজো করতেন। ডান দিকের দেওয়ালে রামপ্রসাদ সেনের ছবিসহ পুরো জীবনী এখানে বর্ণনা করা আছে। একবার পুজো শেষে তিনি মূর্তি মাথায় নিয়ে বিসর্জন দিতে এলেন গঙ্গার ঘাটে। কালী ঠাকুরকে তো বিসর্জন দিলেন, সেই সাথে উনিও গঙ্গায় বিলীন হয়ে গেলেন। সেই থেকেই এই গঙ্গার ঘাটকে খুব পবিত্র ঘাট বলে মনে করা হয়। এই দেখুন রামপ্রসাদ। এসব ঠাকুরের মূর্তি, ফটো। এই দেখুন রামপ্রসাদ ঘাট। খুবই বিখ্যাত শহর এই হালিশহর। রামপ্রসাদ ঘাট ঘুরে নেওয়ার পরে এবার আমার গন্তব্যস্থান নিগমানন্দ আশ্রম। নিগমানন্দ আশ্রম হালিশহরের আরেকটা বিখ্যাত জায়গা। স্বামী নিগমানন্দ ছিলেন ভারতের একজন সদ্গুরু সাধু। তিনি ছিলেন পূর্ব ভারতের একজন যোগী এবং আধ্যাত্মিক নেতা। এই নিগমানন্দ আশ্রমে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। এখানে যদি ভোগ খেতে হয় তাহলে সকালবেলা এসে টিকিট কাটতে হবে। বেশ অনেকটা জায়গা নিয়ে এই আশ্রম, সম্পূর্ণ ঘুরে দেখতে অনেকটা সময় লেগে যাবে।
নিগমানন্দ আশ্রম ঘুরে এবার আমি চলে এলাম হালি শহরের এক বিখ্যাত স্থান চৈতন্য ডোবায়। হালি শহরের আর এক বিখ্যাত স্থান চৈতন্য ডোবা। এ দেখুন ডোবাটা, ঠিক মেন রাস্তা যেখানে বাস রাস্তাটা, ঠিক বাস রাস্তা থেকে একটা গলি ঢুকে এসছে, গলি থেকে ঢুকে একদম সামনেই এই চৈতন্য ডোবা। গল্প কথায় আছে পুরী যাওয়ার আগে চৈতন্যদেব এখানে এসেছিলেন। এই জায়গাটা চৈতন্যদেব নিজে হাতে খনন করেছিলেন বলে এর নাম হয়েছে চৈতন্য ডোবা। আবার অন্য এক কাহিনীতে জানা গেছে যে এই ডোবায় চৈতন্যদেব ডুব দিয়েছিলেন, সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে চৈতন্য ডোবা। যাই হোক, চৈতন্যদেব এখানে এসেছিলেন এটাই শেষ কথা, সেই জন্য এই জায়গাটার মাহাত্ম্য অপরিসীম। এইবারে আমি এসে পৌঁছালাম হালি শহরের বিখ্যাত ফুচকা গ্রামে। এসে পৌঁছালাম ফুচকা পাড়া। বাগমোড় থেকে হেঁটেই এলাম, তো হেঁটে আসতে 10 মিনিট সময় লাগলো। তো ফুচকা পাড়া বা ফুচকা গ্রাম তো যা শুরু হলো, তো দেখে নিন এখানে প্রত্যেকটা বাড়িতে সব ফুচকা তৈরি হয়। তো এখানে দেখলাম যে 10 টাকায় 10টা জল ফুচকা পাওয়া যায়। এসে পৌঁছালাম মা তারা ফুচকা স্টলে। এই দেখুন দোকান, শহীদপল্লী মা তারা ফুচকা স্টল। এই যে দোকান লেখা আছে মা তারা ফুচকা স্টল, এই যে দোকান। তো দোকান তো এখন বন্ধ। তো এইখানে যে ফুচকার যে প্রিপারেশন হয়, মানে ভেতরে যেখানে বানানো হয়, তো ওনাদের সাথে একটু যাবো, গিয়ে কথা বলবো। দেখুন কত রকমের ফুচকা আছে এখানে, চিকেন ফুচকা, মটন ফুচকা, টক জল ফুচকা, চিংড়ি ফুচকা, লোটে ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা, মিষ্টি দই ফুচকা, ভেটকি ফুচকা, পমফ্রেট ফুচকা, চিজ ফুচকা, এগ ফুচকা, মানে এত রকমের শুধু ফুচকার ভ্যারাইটিস। শুধু জায়গাটার নাম কি? শহীদপল্লী, মাঝের চর, কল্যাণী, নদিয়া। দিদি আগে দেখে নিন ফুচকা যে ভাজছে। হ্যাঁ দিদি নমস্কার। আপনাকে তো খুবই ব্যস্ত মনে হচ্ছে। তো আপনারা এই ফুচকা মানে কটা থেকে ভাজা শুরু করেন সকালবেলা? সকাল 5টার সময় উঠে মাল বেলি। সকাল 5টা থেকে উঠে মাল বেলেন? আটাটা মাখা হয়। আচ্ছা। এই 10টার দিকে উলন, মানে ওইদিকে শেষ হলে আমরা এদিকে উলনটা ধরিয়ে দিই। আচ্ছা। তো আপনাদের এখানে কত রকমের ফুচকার এখানে প্রিপারেশন হয়? এখানে 8-10 রকমের প্রিপারেশন আছে। 8 থেকে 10 রকম, মানে যেগুলো দোকানে লেখা আছে সব কিছু এখানে হয়? সব রকমই আছে। মানে এটা কি প্রতিদিনই হয়? হ্যাঁ। আর এটা কি এখানেই বিক্রি হয় না আপনার মানে অন্য জায়গায় এখানে যায়? না, আমরা অর্ডার যদি পাইকারি অর্ডার পাই বিয়ের অনুষ্ঠানে সেখানে যাই, তাছাড়া আমি ওখানেই বসা। মানে এখানে বসা হয়? তো এখানে প্রতিদিন কি আপনার মানে যত ফুচকা বাজান সব বিক্রি হয়ে যায় এখানে? হ্যাঁ, হয়ে যায়। আচ্ছা। এই তুলে দিয়ে যা। আর এখানে আপনার মানে দাম কীরকম ফুচকার? 10 টাকা 10টা। 10 টাকা কি সব রকম প্রিপারেশনে 10টা করে নাকি শুধু জল ফুচকা 10টা? শুধু তো জল ফুচকা 10টা, আর সব 40 টাকা, 70 টাকা, 50 টাকা। মানে 10 মানে আপনার 10 পিস করে, তাই তো? না, 6 পিস আছে, 60 টাকা পিস। তো 40 টাকা 50 টাকা ওই সব জল ফুচকায় 10 টাকা 10 পিস। 10 পিস। আর আচ্ছা। চিকেন ফুচকা, চিকেন চাটনি, চকলেট
আচ্ছা, চিকেন ফুচকা 10 পিস কটা? 10 পিস না, 6 পিস 40 টাকা। চিকেন ফুচকা 6 পিস 40 টাকা। হুম। আচ্ছা, এদি বস্তা নিয়ে আয়। আমরা দুইজনেই বসি। মানে আপনার দোকানে দুজনেই বসেন? হ্যাঁ, ওই দিদি ভাইটা আর দিদি। আচ্ছা, মোটামুটি রোজ ক কেজির আপনাদের তৈরি হয়? আমাদের রোজ 5 কিলো হয় প্রত্যেকদিন 5 কিলোর হয়? দোকানের জন্য, এবার অন্যান্য সময় আরও বেশিও হয় অন্যান্য দিন। আচ্ছা, আর এই যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন এই সব আলু রাখা আছে, এইগুলো সেদ্ধ হবে। আজকে আমার এই হালিশহর ভ্রমণ শেষ করব রানী রাসমণি ঘাট এবং রানী রাসমণির জন্মস্থানের মন্দির দর্শন করে। রানী রাসমণি ঘাট হালিশহরের আরেক বিখ্যাত জায়গা। এসে পৌঁছালাম রানী রাসমণির জন্মস্থানে। তো এখানে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটা মন্দির করা আছে। এই পুরো পাশেই একদম গঙ্গা, রানী রাসমণি ঘাট। বন্ধুরা, আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। এতে কী হবে, আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।